হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমরা অলরেডি দুটো ফেমাস ল্যান্ডমার্ক জাজমেন্ট দেখে নিয়েছি। রমেশ থাপার কেসও পড়েছি, চম্পাকরম দরাইরাজন কেসটাও পড়েছি। আজকের আমরা পড়ব ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দেখো, ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল সেটা হয়েছিল 1951-এ। ওকে, এবং দেখব কি যে এই দুটো যে ল্যান্ডমার্ক কেসেস যেগুলো হয়েছিল না, আমরা দেখব তার ছাপ কিন্তু পড়েছিল এই ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দেখো, এই দুটো কেসকেই যদি একটুখানি স্টাডি করি না, তাহলে আমরা বুঝতেই পারবো যে এই ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ঠিক কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছিল। মনে আছে আমি ফার্স্ট ভিডিওতে কি বলেছিলাম যে অ্যাকচুয়ালি কেসগুলো কেন হয়, তাই না? একদিকে জুডিশিয়ারি বলছে সে ফান্ডামেন্টাল রাইট সুপ্রিম, আর একদিকে আমাদের কি বলবো পার্লামেন্ট সে চেষ্টা করছে কি কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করতে, তাই না? যদিও এই ডিপিএসপিগুলোকে মানে তাকে লাগু করার দায়িত্ব স্টেটের, কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে পারে কিন্তু পার্লামেন্ট, তাই না? তো দেখব কি যখন দেখছি যে ফান্ডামেন্টাল রাইটকে আমরা এগিয়ে দিচ্ছে জুডিশিয়ারি, তাই না, তখন কি করছে পার্লামেন্ট, তখন কি করলো ফার্স্ট টাইমের জন্য অ্যামেন্ডমেন্ট করে আমাদের ফান্ডামেন্টাল রাইটের বেশ কিছু প্রভিশনকে কি করা হয়, একটুখানি এদিক ওদিক একটু চেঞ্জ করা হয়। ওকে, একটু কিছু জিনিস অ্যাড করা হয়, ঠিক আছে? তো সেইগুলো আমরা একটুখানি দেখব, তার সাথে সাথে দেখব কয়েকটা গ্রাউন্ড স্পেশালি কিছু আমরা অ্যাডেড তো করেইছিলাম। ওকে, চলো আমরা সেই একটা আর্টিকেল ধরে ধরে পড়ি। চলো প্রথমেই আমরা বলবো রমেশ থাপার কেস নিয়ে। রমেশ থাপার কেসে আমরা কি পড়েছিলাম, দেখলাম যে তিনি একটা জার্নাল পাবলিশ করতো, তার নাম ছিল ক্রসরোড। তিনি একজন জার্নালিস্ট ছিলেন, রাইট? মনে আছে আশা করি তোমাদের, আমি আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে দেখবো যে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এতে কী ছিল, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তাই না? এবং মাদ্রাজ গভর্নমেন্ট কী করেছিল, মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট করে 1949-এ করেছিল। দিয়ে কি করেছিল, তার ওই নিউজ পেপারটাকে কিন্তু মানে তার উপরে রেস্ট্রিক্ট করেছিল, রাইট? আমি যেই সালটার কথা বলছি সেই সময় দেখব কি না, এই মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার এটা কিন্তু একটা রেস্ট্রিকশান ছিল না আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এর, ঠিক আছে? আর্টিকেল 19 ক্লজ 2-তে দেখবো কি না, আমাদের এই আর্টিকেল 19 ক্লজ 1-এর যে কটা গ্রাউন্ড আছে না, তার রেস্ট্রিকশানসগুলো কিন্তু মেনশান করা আছে, ঠিক আছে? তো দেখবো কি, তাহলে বুঝতেই পারছো ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আমরা কি করি না 19 ক্লজ 2-তে, হ্যাঁ 19 ক্লজ 2-তে 19 ক্লজ 1 সাব ক্লজ এর, ওকে 19 ক্লজ 1 সাব ক্লজ এতে যে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যেটা ছিল, তার 19 ক্লজ 2-তে আমরা কি করলাম, তিনটে নতুন রেস্ট্রিকশান আমরা অ্যাড করলাম। একটা বললাম কি না পাবলিক অর্ডার, আর কি ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, আর একটা কি ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স। এই তিনটে জিনিস আমরা কি করি আর্টিকেল 19 ক্লজ 2-তে আমরা অ্যাড করি। সাথে সাথে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, এটা কিন্তু রিজনেবল রেস্ট্রিকশান ছিল, ওকে, এবং এটা কিন্তু ছিল কাম আন্ডার জুডিশিয়াল রিভিউ, এটাও সত্যি কথা, ঠিক আছে? মানে আমার মনে হলেও বলেই করে দিলাম, এমনটা করলে কিন্তু হবে না, এটা কিন্তু রিজনেবল গ্রাউন্ডে হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে কি না আর্টিকেল 19 ক্লজ 2-তে আমরা তিনটে রিজনেবল গ্রাউন্ড আমরা অ্যাড করলাম আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজের, ঠিক আছে? রিপিট করছি, একটা বললাম কি পাবলিক অর্ডার, আর একটা বললাম ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, আর একটা বললাম কি ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স। অলরেডি এখান থেকে কিন্তু WBCS এর মেন্সে কিন্তু কোশ্চেন্স দিয়েছে, আর আবারও কিন্তু ইন ফিউচারে কিন্তু WBCS কেন অন্যান্য ছোটোখাটো পরীক্ষাতেও কিন্তু কোশ্চেন দিতে পারে, তো তোমরা কিন্তু একটুখানি সতর্ক থেকো, ঠিক আছে? চলো পরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে চম্পাকরণ দরাইরাজন কেসের একটা এফেক্ট আমরা দেখবো কি আর্টিকেল 15-এও দেখবো কি এরকম কিছু একটা চেঞ্জেস এসছে বাই ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো তার আগে চলো আর্টিকেল 15-এ কী আছে আমরা একটুখানি জেনে নিই, ঠিক আছে? কী আছে, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। এগুলো বলেছিলাম যে এইগুলো ছাড়া অন্যান্য গ্রাউন্ডে কিন্তু স্টেট ভায়োলেট করতে পারে। দেখবো কি এই আর্টিকেল 15-এর যে কটা ক্লজ আছে না, যে কটা ক্লজেস যেগুলো আছে, 5খানা ক্লজেস রাইট নাও এখন আছে, কিন্তু আমরা দেখবো কি যে ক্লজ 4 যেটা আছে সেটা কিন্তু আমরা অ্যাড করেছিলাম বাই ভেরি ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর্টিকেল 15 ক্লজ 4-এ কী আছে, তোমাদের যাওয়ার আগে আমি একটুখানি তোমাদের আমি রিকল করিয়ে দিই চম্পাকরণ দরাইরাজন কেসের কথা। চম্পাকরণ দরাইরাজন কেসে কী বলেছিল মনে আছে, যেখানে কাস্ট বেস রিজার্ভেশন করা হয়েছিল, তাই না? যেই কারণে এই যে কমিউনাল গভর্নমেন্ট অর্ডার 1929-এর কথা আমি তোমাদের সঙ্গে একটা আগের দিন কেসেস আমি শেয়ার করেছিলাম, তাই না?
তো ওই কাস্ট বেস রিজার্ভেশন যে করেছিল মাদ্রাজ গভর্নমেন্ট, সেটাকে জুডিশিয়ারি কী করেছিল, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছিল। তো যেই কারণে দেখবো কি আর্টিকেল 15 ক্লজ 4টা পার্লামেন্ট অ্যামেন্ড করে এটাকে অ্যাড করেছে। আর্টিকেল 15 ক্লজ 4-এর দেখবো কি মনে আছে, তার সঙ্গে সঙ্গে আর্টিকেল 15-এর সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলেছিলাম আর্টিকেল 29 ক্লজ 2-এর কথা, যেখানে আর্টিকেল 29 ক্লজ 1 একটা গ্রুপ অফ পিপলের কথা বলে, সেখানে কিন্তু আর্টিকেল 29 ক্লজ 2 সেটা কিন্তু সমস্ত রকমের লোকজনের কথা বলে। তো সেখানেই দেখবো আর্টিকেল 15 ক্লজ 4-এ দেখবো আর্টিকেল 29 ক্লজ 2-কে টেনে এনে কিন্তু একটা কথা লেখা আছে। কি লেখা আছে একটুখানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। কি লেখা আছে, নাথিং ইন দিস আর্টিকেল অর ইন ক্লজ 2 অফ আর্টিকেল 29 shall prevent the state from making any special provision for the advancement of any socially and educationally backward class of citizens or for the scheduled caste and the scheduled tribe। বুঝতেই পারছো কি আছে, পরিষ্কার করে লেখাই আছে একদম। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য স্টেট চাইলে সে কোনো স্পেশাল প্রভিশন তৈরি করতে পারে। তার জন্য তুমি বলতে পারবে না যেহেতু আর্টিকেল 29 ক্লজ 2 বা তার আন্ডারে কোনো কিছু ভায়োলেট করছে। ঠিক আছে, তার সাথে সাথে আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, যেটা ইকুয়ালিটিগত প্রশ্নে করা হয়েছিল। কি তোমরা জানো অলরেডি আর্টিকেল 46-এ একটা কথা লেখা আছে, তাই না? এটা ডিপিএসপির পার্ট, তো আমি বলেছি অলরেডি। তো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য দেখো কি করা হচ্ছে। আর্টিকেল 46-এ কী ছিল, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তাই না? দ্য স্টেট শুড প্রমোট উইথ স্পেশাল কেয়ার অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ দ্য উইকার সেকশন অফ দ্য পিপল অ্যান্ড প্রোটেক্ট দেম ফ্রম সোশ্যাল ইনজাস্টিস, তাই না? এই ইকুয়ালিটিগত প্রশ্নে কী করা হলো না, আর্টিকেল 15(3) রিলেটেড একটা কথা বলা হলো। কি বলা হলো না, ইন অর্ডার দ্যাট এনি স্পেশাল প্রভিশন দ্যাট the state may make for educational, economic or social advancement of any backward classes of citizen may not be challenged on ground of being discriminatory. Article 15 clause 3 was suitably amplified। ঠিক আছে, বুঝতেই পারছো পরিষ্কার করে লেখা আছে যে আর্টিকেল 46-কে আমি ইমপ্লিমেন্ট করতে গিয়ে তার যে প্রভিশন যেটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি তুমি বলো যে আর্টিকেল 15 ক্লজ 3 আমরা ভায়োলেট হচ্ছে, তাহলে কিন্তু হবে না। সেটা কিন্তু একটা স্পেশাল আমরা কিন্তু একটা গ্রাউন্ড আমরা কি করলাম, মেনশন করলাম। এইগুলো তো গেল, এগুলো তো দেখলাম যে এক্সট্রা করে অ্যাডেড হলো। এগুলোর সাথে সাথে আরও দুটো আর্টিকেল কিন্তু আমরা দেখব কি আমাদের সংবিধানে আমরা অ্যাড করেছিলাম। আমি যে সময়কার কথা বলছি সেই সময় কিন্তু ল্যান্ড রিফর্ম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, বুঝতে পারলে? এবং দেখবো কি এই ল্যান্ড রিফর্ম রিলেটেড একটা ইস্যু উঠেছিল কি, যে সমস্ত জমিদাররা যাদের প্রচুর ল্যান্ড আছে তাদের কাছ থেকে আমরা মানে কী করছিল, ল্যান্ড তো নেওয়া হচ্ছিল, আমরা অ্যাকোয়ার করেছিলাম, কিন্তু তাদেরকে আমরা কম্পেনসেশন দিচ্ছিলাম খুবই লো। তো যেই কারণে দেখবো আর্টিকেল 14 ভায়োলেটগত কারণে কিন্তু সেই ল্যান্ড রিফর্মটাকে আমরা দেখলাম কি জুডিশিয়ারি এক সময় যে সেটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দিয়েছিল, বুঝতে পারলে? যেই কারণে দেখবো কি যে এই ল্যান্ড রিফর্ম রিলেটেড একটা ইস্যু আমরা এই ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা দেখব, এবং জমিনদারি অ্যাবলিশন রিলেটেড মামলা দেখব, এবং সেগুলোকে দেখব কি একটা 9 স্কেডিউল বলে একটা নতুন স্কেডিউল তৈরি করা হয়েছিল কিন্তু ভেরি ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং 9 স্কেডিউলে যেই সমস্ত সাবজেক্ট ম্যাটারগুলো যেগুলো রাখা হবে সেগুলোকে বলা হলো কি দ্যাট উইল নট কাম আন্ডার জুডিশিয়াল রিভিউ। বাই দ্য ওয়ে চলো আমরা একটুখানি দেখে নিই আর্টিকেল 31A এবং আর্টিকেল 31B-তে অ্যাকচুয়ালি আছেটা কি। ঠিক আছে, চলো আর্টিকেল 31A এটা বলে যে ইট প্রহিবিট 5 ক্যাটাগরিজ অফ ল from being invalidated for violation of Article 14 and Article 19। আমি যেই কারণে এই কথাগুলো বললাম যে এগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু ইন ফিউচারে প্রচুরবার দেবেও, যে আর্টিকেল 31A কিন্তু আর্টিকেল 14 এবং আর্টিকেল 19-কে কিন্তু ভায়োলেট করে। ঠিক আছে, কিন্তু করলেও তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু কোন কোন ক্যাটাগরি অফ লয়ের কথা বলে সেটা কিন্তু আর্টিকেল 31 ক্লজ A-তে কিন্তু মেনশন করা আছে। কি কি সেগুলোর কথা বলেছে দেখো, দে আর রিলেটেড টু ল্যান্ড রিফর্মস। আমি এক্ষুনি বললাম যে ল্যান্ড রিফর্মের কথা হচ্ছিলই। ল্যান্ড রিফর্মস, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অ্যান্ড ইনক্লুড অ্যাকুইজিশন অফ এস্টেটস, ম্যানেজমেন্ট অফ প্রপার্টিজ, amalgamation of cooperation, modification of right of director and shareholders, modification of mining leases etc. এই রিলেটেড যদি এই রিলেটেড কোনো অ্যাক্ট যদি হয়, তুমি যদি বলো যে আর্টিকেল 14 এবং আর্টিকেল 19 ভায়োলেট হচ্ছে, তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না, কারণ এগুলোকে জুডিশিয়াল রিভিউর বাইরে রাখা হয়েছিল। ঠিক আছে, আর্টিকেল 31B-তে কী হয়েছিল, যেগুলোকে আমরা দেখব কি আর্টিকেল 31B-র সঙ্গে 9 স্কেডিউলের একটা খুব ভালো সম্পর্ক আছে। ঠিক আছে, it shapes act and regulation placed in 9th schedule from judicial review।
বাই দ্য একটা কথা এই সম্পর্কে আমি বলে রাখি, আমি 1951-এ যখন 9th শিডিউল অ্যাড করা হয় তখন কিন্তু ছিল এটা জুডিশিয়াল রিভিউর আওতার বাইরে। পরবর্তীকালে একটা কেস হয়েছিল, যে কেসটার নাম ছিল আইআর কোয়েলো কেস হয়েছিল, যেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি সুপ্রিম কোর্ট স্টেটেড দ্যাট লজ প্লেসড আন্ডার 9th শিডিউল আফটার 24th এপ্রিল 1973, হ্যাঁ, তো দেখবো কি 24th এপ্রিল একটা ফেমাস ল্যান্ডমার্ক কেস হয়েছিল, সেটাকে আমরা বলি কেশবানন্দ ভারতী কেস। ঠিক আছে, তো এই কেশবানন্দ ভারতী কেস নেই, পরবর্তী আমি আলোচনা তো ডেফিনেটলি করবোই। চলো আগে এইটা একটুখানি ফোকাস করি। 24th এপ্রিল 1973 কামস আর ওপেন টু চ্যালেঞ্জ ইন কোর্ট আর্টিকেল 14, 15, 19, 21 অ্যান্ড বেসিক স্ট্রাকচার। ওকে, কারণ জুডিশিয়াল রিভিউ এটা একটা কিন্তু বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, তাই এই জুডিশিয়াল রিভিউটাকে তুমি কাটেল করতে পারবে না। যাক, সেটা আমরা পরবর্তীকালে দেখবো। 1951-এ কিন্তু আমি যেই কথাগুলো বললাম সেটা ছিল যে 9th শিডিউলের আন্ডারে যেই সাবজেক্ট ম্যাটারগুলো প্লেস করা হতো সেগুলো কিন্তু জুডিশিয়াল রিভিউর আন্ডারে কিন্তু আসতো না। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, আর্টিকেল 19, হ্যাঁ, আর্টিকেল 19 ক্লজ 1-এ ক্লজ 1-এর সাব ক্লজ জিতে দেখবো কি না, সেখানে একটা কথা পরিষ্কার করে মেনশন করা আছে, তোমরা অলরেডি জানো কি, প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। তো দেখবো এই রিলেটেডও কিন্তু একটা রেস্ট্রিকশন আমরা করলাম আর্টিকেল 19 ক্লজ 6-এ। রিপিট করছি আমি, কি বললাম আমি, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ জিতে যে রাইটের কথা আমি এক্ষুনি বললাম কি, প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। এটা তো একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, মানে এখনও আছে বাই দ্য ওয়ে। তো এই রিলেটেড কিন্তু একটা রেস্ট্রিকশন আমরা কি করলাম, আর্টিকেল 19 ক্লজ 6-এ অ্যাড করলাম। দিয়ে আমরা কি বললাম দেখবো কি, সেখানে একটা কথা খুব সুন্দর করে বলা আছে, প্রোভাইডেড দ্যাট স্টেট ট্রেডিং অ্যান্ড ন্যাশনালাইজেশন অফ এনি ট্রেড অর বিজনেস by the state is not to be invalid on ground of violation of the right to trade or business. তো দেখবো এইগুলো ছিল মূলত কি না, আমাদের আফটার ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই রিলেটেড চেঞ্জেস কিন্তু আমাদের ভারতের সংবিধানে হয়েছিল। শুধু এইগুলো নয়, এছাড়াও মাইনর কিছু চেঞ্জেস দেখবো আমাদের সংবিধানে হয়েছিল। অন্যান্য আর্টিকেলগুলো আমি তোমাদের সঙ্গে যা শেয়ার করছি তোমরা যদি পারো একটুখানি গুগল করে নিও, বাট সেগুলো এতটা ইম্পর্টেন্ট নয়। বাট হ্যাঁ, তোমরা যদি কেউ জানতে চাও বেশি তাহলে একটুখানি তোমরা গুগল করে নিও যে এই রিলেটেড আর অন্য কী বা ফার্স্ট কনস্টিটিউশন রিলেটেড যে আর্টিকেলগুলো যেগুলো কী অ্যামেন্ডমেন্ট হয়েছে, ইন ফিউচারে যদি তোমাদের কখনো পরীক্ষায় দেয়ও যাতে তোমরা কোশ্চেনটা অ্যাটেম্প করতে পারো, ছেড়ে না আসো। দেখো, আমি অলরেডি বললাম আর্টিকেল 15, আর্টিকেল 19 ছাড়াও যেই আর্টিকেলগুলোতে আমাদের ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমি টাচ করেছে বা অ্যামেন্ড হয়েছে, ওকে, থোড়া বহুত কিছু প্রভিশনগতভাবে চেঞ্জ হয়েছে। আবার বলছি, তুমি একটুখানি গুগল করে নিও কী আছে। আর্টিকেল 85, 87, 174, 176, 341, 342, 372, 376, ওকে। এবং আমরা তো এবং এই রিলেটেড যে প্রভিশনগুলো যেগুলো আছে তোমরা একটুখানি গুগল করে নিও। যদি তোমরা না পারো তলায় তো আছেই, মেসেজ করো তোমরা আমাদেরকে, জানাও, আমি কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি হেল্প করবো। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো, এই যে ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হলো না, এটা কিন্তু আবার চ্যালেঞ্জ হবে। আমি অলরেডি বলেছিলাম, একটা কেস পড়বো, একটা অ্যামেন্ডমেন্ট পড়বো, আবার কেস পড়বো, আবার অ্যামেন্ডমেন্ট পড়বো, এভাবে কিন্তু আমাদের সিরিজটা কিন্তু চলবে আপ টু 1980 পর্যন্ত, 1980 সাল পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত ব্যালেন্স করা হয় ইন বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিপিএসপি। ঠিক আছে, সেটা হয়েছিল তোমরা জানো মিনার্ভা মিলস কেসে 1980-তে। তো এতদিন অবধি আমাদের চলবে, তোমরা লেগে থাকো। ঠিক আছে, তোমরা আমাদের এই ভিডিও যে সিরিজগুলো যেগুলো হচ্ছে প্রত্যেকটা ইন ডিটেলসে তোমরা দেখতে থাকো। যদি কোনো জায়গায় সমস্যা হয় আমরা তো আছি, তোমরা কিন্তু আমাদেরকে ডেফিনেটলি জানাবে। আর হ্যাঁ, আরেকটা কথা এই সম্পর্কে বলে রাখি, পরের দিন তো আমি আরেকটা কেস পড়বো, কারণ এই ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চ্যালেঞ্জ হয়েছিল শঙ্করী প্রসাদ কেসে। এই শঙ্করী প্রসাদ কেস সম্পর্কে ইন ডিটেলসে আমি আলোচনা তো ডেফিনেটলি করবো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, ভালো থেকো।